ডি মোদক, তিনি হচ্ছেন এডিশনাল সেক্রেটারি ফিনান্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা। তিনি এই কমিটির সচিব হিসাবে কাজ করবেন। তাতে আপনার এই যে টার্মস অফ রেফারেন্স এগুলি ডিটেল আছে, আমি বলে সময় নেব না। আপনাদের কাছে যে প্রেস রিলিজ দেওয়া হয়েছে তাতে ডিটেল করা আছে। এখানে মুদ্রা কথা যেটা আমরা বলেছি, এটা নোটিফিকেশনের পর আমার ধারণা অন্য কোনো সমস্যা না হলে হয়তো আজকে বিকেলেই নোটিফিকেশন হয়ে যাবে, অথবা কাল সময় লাগতে পারে। নোটিফিকেশনের পর থেকে 45 দিনের মধ্যে তারা যাতে এই সম্পর্কিত প্রশ্নে এই পে এবং পেনশন রিভিশন কমিটি তাদের যে রেকমেন্ডেশন সেটা যাতে সরকারের কাছে উপস্থিত করে, এটা উপস্থাপিত হলে পরেই নিশ্চয়ই এগুলো পরীক্ষা নিরীক্ষা করার পর সরকার তার প্রয়োজনীয় পদক্ষেপ বা সিদ্ধান্ত গ্রহণ করবেন তা কার্যকরী করার জন্যে, এবং আমরা খুব দ্রুততার সাথে এটা কার্যকরী করতে চাই। বিধানসভার অধিবেশনও অর্থমন্ত্রী যেমন বলেছেন, আমরাও সেটা বলার চেষ্টা করেছি, সময় আমরা বেশি নিতে চাইছি না। কাজেই এই যে সিদ্ধান্তটি এটা আপনাদের কাছে আমরা উপস্থিত করলাম আপনাদের মাধ্যমে। আমাদের রাজ্যের শিক্ষক কর্মচারী বন্ধুরা তারা এটা জানবেন, স্বাভাবিক কারণেই তাদের একটা উৎসুক আছে যে কিভাবে কবে আমাদের এই যে সরকারের ভাবনা চিন্তা সেটা বাস্তবায়িত হবে। এটা হচ্ছে এক। দ্বিতীয় যেটা, এটাও আমাদের রাজ্যের যে হাইকোর্ট, তারা আমাদের কিছু বেকার ভাই বোন তারা শিক্ষকতার চাকুরির জন্যে তারাও ইন্টারভিউ ফেস করেছেন, কিন্তু তারা চাকুরি পাননি বা সিলেক্টেড হননি বলে তাদের গ্রিভেন্স ভেন্টিলেট করার জন্য এবং তাদের প্রতি যাতে সুবিচার করা হয় তাদের যে বক্তব্য সেই নিয়ে তারা হাইকোর্টে মামলা করেন। তো হাইকোর্ট এই মামলা শুনানি ইত্যাদির পর তারা একটা সিদ্ধান্ত গ্রহণ করেন, এবং সেই সিদ্ধান্তগুলো কি এগুলো আপনাদের ইতিমধ্যে জানাই আছে, আমি সেটা বলে সময় নিতে চাইছি না। তারা একটা ডাইরেক্টিভস বা নির্দেশনামা আমাদের রাজ্য সরকারকে তারা দেন, সেটা আমরা আইনগত দিক থেকে পরীক্ষা নিরীক্ষা করি, এবং পরীক্ষা নিরীক্ষা করার পর আমাদের যেটা মনে হয়েছে যে নিয়োগ নীতি আমাদের রাজ্যের প্রথম বামফ্রন্ট সরকার তারা চালু করেছিলেন, এই নিয়োগ নীতিটা নিয়েই তারা প্রশ্ন তোলেন। যাই হোক, পরবর্তী সময়ে তারা কতগুলো সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার জন্য তারা পরামর্শ দেন। তো আমাদের যেটা মনে হয়েছে যে এই যে বিষয়টি সম্পর্কে আমাদের দেশের যে সর্বোচ্চ আদালত তাদের দৃষ্টিতে নিয়ে গিয়ে আমরা সেখানে রিড্রেস চাইব। সেই মতো আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে দেশের সর্বোচ্চ আদালত অ্যাপেক্স কোর্ট, সুপ্রিম কোর্ট, তার কাছে সেখানে আমাদের বক্তব্য উপস্থিত করা হয়, এবং সুপ্রিম কোর্ট যথারীতি তাদের যে নিয়ম পদ্ধতি এগুলো প্রতিপালন করার মধ্য দিয়ে তারা সর্বশেষ তারা যে সিদ্ধান্তে উপনীত হন, তারা প্রকৃতপক্ষে আমাদের রাজ্যের যে উচ্চ আদালত তাদের যে সিদ্ধান্ত বা নির্দেশনামা, এটা বলা যায় যে ব্রডলি এটাতে তারা খুব একটা ফারাক কিছু করেননি, না করে তারা কতগুলো পরিবর্তিত পরিস্থিতিতে কতগুলো পদক্ষেপ নেওয়ার জন্য সেখানে তারা নির্দেশ দেন। এবং তাতে যেটা তারা বলেন যে আমাদের সরকারকে একটা এই এমপ্লয়মেন্ট পলিসি যদি এই সময়ের মধ্যে সুনির্দিষ্টভাবে যদি তৈরি হয়ে না থাকে, তাহলে একটা পলিসি তৈরি করতে হবে এপ্রিল মাসের মধ্যে, এবং মে মাসের মধ্যে এই পলিসির ভিত্তিতে অ্যাডভার্টাইজমেন্ট করে শিক্ষক নিয়োগের জন্যে আবার ইন্টারভিউ ডাকতে হবে। তাতে আমাদের এখন যে 10,323 জন শিক্ষক আছেন বিভিন্ন পর্যায়ে, 1 to class 5, 6 to class 8, 9 to 12, তাদেরকেও ইন্টারভিউতে ডাকতে হবে, এবং এর আগে যারা ইন্টারভিউ দিয়েছিলেন, যারা চাকরি পাননি, তাদেরকেও ইন্টারভিউতে ডাকতে হবে। এবং যদি দেখা যায় এই সময়ের মধ্যে তাদের বয়স ইন্টারভিউতে বসার ক্ষেত্রে কোনো রকম বাধার কারণ হয়, তাহলে এটাকে সেখানে ছাড় দিতে হবে। এই হচ্ছে, এবং সেখানে যেটা তারা প্রভিশন রেখেছেন যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আমাদের দেশের যে আইন কানুন আছে, যেটা 2009 থেকে চালু হয়েছে, তাতে যে সমস্ত বিষয়গুলো তারা উল্লেখ করেছেন, এটা একটা নতুন পদ্ধতি, এগুলোর মধ্যে থেকেই এটা করতে হবে, এবং সমস্ত প্রক্রিয়াটি
31শে ডিসেম্বর 2017-এর মধ্যে শেষ করতে হবে। এবং এই সময় পর্যন্ত এই যে 10,323 জন শিক্ষক বা শিক্ষিকারা আছেন, তারা তাদের চাকরি তাদের থাকবে, কিন্তু এরপর তাদের চাকরি থাকবে না। যদি ইন্টারভিউ দেওয়ার পর তারা যদি ইন্টারভিউতে আবার সিলেক্টেড হন, তাহলে তারা চাকরি পেতেই পারেন। এই সিদ্ধান্তটা তারা গ্রহণ করেন। আমাদের কাছে এই যে লিখিতভাবে সুপ্রিম কোর্টের এই যে নির্দেশনামা, এটা আসতে 2 দিন সময় নেয়। এরপরে এই প্রথম আজকেই আমাদের মন্ত্রিসভার বৈঠক হয়। প্রাথমিকভাবে এই নির্দেশনামার পর আমাদের শিক্ষামন্ত্রী তিনি একটা প্রতিক্রিয়া ব্যক্ত করেন, সেটা আপনারা জানেন। তো আজকেই আমরা এই গোটা বিষয়টা নিয়ে মন্ত্রিসভাতে বিস্তৃত পরিসরে আমরা এটা পরীক্ষা নিরীক্ষা করার চেষ্টা করি। আমাদের আইন সচিব ছিলেন, সেখানে পরীক্ষা নিরীক্ষা করার পর আমরা যে জায়গায় এসেছি, মন্ত্রিসভা আমরা বলেছি যে এই যে সিদ্ধান্ত বা নির্দেশ যাই আমরা বলি না কেন আমাদের দেশের সর্বোচ্চ আদালত দিল, এটা আমাদের কাছে মনে হয়েছে যে এটা আনএক্সপেক্টেড, এটা মানে আমাদের কাছে প্রত্যাশিত না। কারণ এটা নানা ধরনের সমস্যা এবং জটিলতা তৈরি করবে, যেটাকে ভাবনায় রেখেই হাইকোর্টের যে নির্দেশনামা, এর থেকে রিড্রেসালের জন্যেই আমরা সুপ্রিম কোর্টে গিয়েছিলাম। হাউভার সুপ্রিম কোর্ট তো সেখানটাই প্রায় স্টিক করলেন। এটা আমাদের কাছে মনে হয়েছে এটা আনএক্সপেক্টেড। কিন্তু সুপ্রিম কোর্ট আমাদের দেশের সর্বোচ্চ আদালত, তারা একটা নির্দেশ দিয়েছেন, এটাকে তো আমরা অমান্য করতে পারবো না বা এটাকে অসম্মানিত করারও কোনো সুযোগ নাই, এবং আমরা কেনই বা করতে যাব। সেদিক থেকে আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি আজকে, সুপ্রিম কোর্ট যে সমস্ত ডাইরেক্টিভসগুলো দিয়েছে, যেটা ইন এ নাটশেল আমি বললাম, আমাদের যে প্রেস রিলিজ দেওয়া হয়েছে তাতে সেগুলো উল্লেখ করা আছে, এগুলো আমরা কার্যকরী করব। খুব মানে সমস্ত দিক থেকে উদ্যোগ নিয়ে আমরা কার্যকরী করব, এবং তার জন্য ইতিমধ্যে আমাদের শিক্ষা দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে, এবং আমাদের শিক্ষামন্ত্রী এই বিষয়টি পুরোপুরিভাবেই অন্যান্যদের সহযোগিতা নিয়ে এটা কার্যকরী করার জন্য যা যা পদক্ষেপ গ্রহণ করা দরকার সেই সম্পর্কে তারা চিন্তাভাবনা এবং পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা তারা করছেন। তৃতীয়ত আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি যে এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের আমাদের রাজ্যে শিক্ষা যে ব্যবস্থাটা আছে, এটা যাতে এই মুহূর্তে কোনো রকম সমস্যার সম্মুখীন না হয়, আমাদের ছেলেমেয়েরা বা তাদের অভিভাবকরা তারা যাতে কোনো অসুবিধা না পড়েন, একটা দুশ্চিন্তা তাদের মধ্যে তৈরি হবে, কারণ তাদের কাছে ব্যাপারটা পরিষ্কার না। তাহলে কি হবে, এই জায়গাটা আমরা যেটা বলেছি যে এটা যাতে কোনোভাবেই ডিসরাপ্টেড না হয়, এবং আমাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ যাতে সেখানে কোনো রকম সমস্যার সম্মুখীন হতে না হয়, সেই বিষয়টাকে সুনিশ্চিত করার জন্য সর্বপ্রযত্নে সমস্ত রকমের উদ্যোগ আমাদের তরফ থেকে যেটা জারি আছে, জারি থাকবে। এবং ফাইনালি আমরা যে সিদ্ধান্ত নিয়েছি, এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে যে 10,323 জন শিক্ষক শিক্ষিকা যারা গত বেশ কয়েক বছর যাবৎ অত্যন্ত সততা এবং নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব প্রতিপালন করে আমাদের এই যে শিক্ষার যে ব্যবস্থা বা কাঠামোটা তাকে সচল রাখার ক্ষেত্রে ভূমিকা নিয়েছেন এবং আমাদের ছেলেমেয়েদের নানাভাবে সাহায্য করেছেন, এদের যাতে ভবিষ্যৎ কোনো অনিশ্চয়তার সম্মুখীন না হয়, এদেরকে আমরা ভেসে যেতে দিতে পারি না। এদেরকে তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করবার জন্যে, অনিশ্চয়তার হাত থেকে তাদেরকে রক্ষা করার জন্যে আমাদের সরকার সর্বপ্রযত্নের সমস্ত দায়িত্ব নিয়ে তাদের পাশে থেকে তাদেরকে আমরা সাহায্য করব, যাতে তাদের অনিশ্চয়তার সম্মুখীন হতে না হয়। এটা হচ্ছে তাদের কাছে আমাদের যেটা কমিটমেন্ট। এবং সবাইকে আমরা বলছি, আমাদের এই শিক্ষক বা অন্যান্য শিক্ষক যারা আছেন, যারা কাজ করছেন, সবাইকে আমরা বলছি যাতে স্কুলের পড়াশোনার ক্ষেত্রে কোনো রকম অসুবিধা না হয়, সবাই মিলেই যাতে যে যেখানে আছেন তাদের দায়িত্ব যাতে ঠিকভাবে পালন করেন। এই হচ্ছে আমাদের সিদ্ধান্ত, এটাই আপনাদের সামনে রাখলাম। আমরা আশা করব আপনারাও আমাদের এই যে বক্তব্য, এটা সাধারণের মধ্যে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করবেন। প্রসেসটা এখন হচ্ছে তাদের প্রথমত ইন্টারভিউ দেওয়ার একটা সুযোগ থাকবে, সেগুলো তো তারা যারা যারা এলিজিবল হবেন তারা নিশ্চয়ই ইন্টারভিউ দেবেন। এবং এক্ষেত্রে আমরা প্রাথমিক একটা আলোচনা করেছি, এই যে নূতন আইনটা চালু হলো 2009, তাতে যে আপনার তার এলিজিবিলিটি ফর সিটিং ইন দি টেট এক্সাম হচ্ছে 1 to 5 এবং 6 to 8। তাহলে এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে রিল্যাক্স করা যায় কিনা, তার জন্য আমরা
হিউম্যান ডেভেলপমেন্ট যে ডিপার্টমেন্ট, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, কারণ আইনটা তো তারাই সেখানে স্টিয়ার করছেন, তাদের দৃষ্টিতে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করব। আমরা সেখানে তাদের কাছে সহযোগিতা চাইব। এবং এর আগেও এদের যে ইন্টারভিউ তো অনেক আগে হয়েছিল, আমাদের আর্থিক সঙ্গতির সীমাবদ্ধতার কারণে ইন্টারভিউ করার পরও তৎক্ষণাৎ তাদেরকে আমরা নিতে পারিনি। আবার নানা দিক থেকে যাতে তাদেরকে নেওয়াটাও না যায়, বিভিন্ন পলিটিক্যাল সার্কেল থেকে বিভিন্নভাবে বাধা দেওয়ার চেষ্টা হয়েছে, এগুলো আপনারা জানেন। আমি এগুলি বলে ব্যাপারটাকে কামড়সাম করতে চাইছি না। আলটিমেটলি হাউএভার তারা কিছু কিছু ক্ষেত্রে রিল্যাক্সেশন দেন, যাতে এই ইন্টারভিউ যাদের হলো 2009-এর আইনটা চালু হওয়ার পরেও, টেট পদ্ধতিতে যাওয়ার পরেও এই ইন্টারভিউতে যারা ফেস করেছিলেন তাদেরকে নেওয়ার ক্ষেত্রে সুযোগ দিয়েছিল। তো আমরা এই প্রশ্নে আবার তাদের দৃষ্টিতে আমরা নেব যে প্লিজ ইউ হেল্প আস। আমরা দেখি যদি তারা রিল্যাক্সেশন দেন, তো ইট উইল বি এ গ্রেট হেল্প। এবং এটা রাজ্য সরকারের পক্ষে যেমন স্মুথ রানিং অফ দি ইনস্টিটিউশন, এটা যেমন হেল্পফুল হবে, এবং এই যে ছেলেরা মেয়েরা তারা প্রায় সবাই সেখানে আবার ইন্টারভিউতে তারা বসতে পারবেন। এটা হলে তো হয়েই গেল। তারপরে যারা সিলেক্টেড হবেন অ্যাকর্ডিং টু দি গাইডলাইন। এরপরে যদি না হয় তাহলে আমাদেরকে অন্যভাবে ভাবতেই হবে। সেটা ভাববো, সেটা তো এই মুহূর্তে চট করে কিছু বলা যাবে না। যেমন যেমন পরিস্থিতি ডেভেলপ করবে তেমন তেমনই আমাদের পদক্ষেপ নিতে হবে। কিন্তু মুদ্রা কথা হচ্ছে তাদের ফিউচার যাতে ব্লিক না হয়, সেটাই হচ্ছে আমাদের দেখার ব্যাপার। উই আর উইথ দ্যাট, উই আর উইথ দ্যাট। যারা পিজিটি রয়েছেন, যারা 5 বছর ফিক্সড পেতে চাকরি করার পর রেগুলার হয়েছিলেন, নতুন প্রসেস কমপ্লিট হওয়ার পর কি তারা আবার ফিক্সড পেতেই মানে নিযুক্ত হবেন? এই ব্যাপারটা এটার একটা আইনি দিক থাকবে এখন, কেমন না? এটা একটু মানে লিগ্যাল দিকটা কনসাল্ট না করে চট করে এই মুহূর্তে বলতে যাওয়াটা বোধ হয় সমীচীন হবে না। এটা আমাদের দেখতে হবে। কিন্তু 5 বছর হয়ে গেলে তারা রেগুলার, আমার মনে হয় বাই দিস টাইম অনেককে আমরা রেগুলার পে স্কেল দিয়ে দিয়েছি, যে ন্যাচারালি দে আর রেগুলার এমপ্লয়ি। কিন্তু এই ভার্ডিক্টের পর এটার কনসিকুয়েন্স কী হতে পারে, উই শ্যাল হ্যাভ টু এক্সামিন ইট ফার্দার। ইটস এ রেলিভেন্ট কোশ্চেন। এগুলো এক্সারসাইজ করছে, এগুলো সম্পর্কে জানতে চাইলে পরবর্তী সময় শিক্ষামন্ত্রীর সঙ্গে আপনারা কথা বলতে পারেন। যতটুকু আপনাদের সঙ্গে শেয়ার করার, নাথিং ইজ দেয়ার টু বি হাইড, ইউ উইল গেট অল দিস ইনফরমেশন। In case they apply for the same post, they will apply. So, is there any procedure for them? Because they have to resign from the post. No, that the Supreme Court has not given that verdict, because they will be there till 31st December 2017. In the meanwhile, the Supreme Court has given the verdict that by May, this advertisement shall have to be publicized. So, and they have also said the same thing, that in any case by 31st December, the whole process should be completed. Thereby, they need not resign. Because being in the same post, how can they apply for the same post again? That question may be asked to the Supreme Court. I cannot answer. All these questions were raised now by our advocates. Please you ask them. How can I answer all these things? As early as possible, as early as, কারণ আমাদের তো এই ইন্টারভিউ ডাকতে হবে বাই মে, এটা বলে দিয়েছেন, কাজেই এর মধ্যেই তাদের করতে হবে। আর একটা জিনিস, এটা কমন সেন্স থেকে যেটা বলবো, কোনো লোক কোনো একটা সার্ভিসে থাকার পরেও সে কিন্তু বেটার অপশানের জন্য যে কোনো জায়গাতেই সে ইন্টারভিউ দিতে পারে, শুধু তার হচ্ছে সরকার থেকে তার নো অবজেকশনটা নিতে হয়। এক্ষেত্রে সুপ্রিম কোর্ট বলেনি যে তাদের নো অবজেকশন নিতে হবে। সুপ্রিম কোর্ট রাদার বলে দিয়েছে দোজ হু আর ইন সার্ভিস, আর ওই সময়ের ইন্টারভিউর ভিত্তিতে যারা ইন্টারভিউ দিয়েছিলেন তাদের মধ্যে যারা সিলেক্টেড হননি বলে হাইকোর্টে গেছে, এরপরে তারা সুপ্রিম কোর্টে গেছে, তাদেরকেও ইন্টারভিউ দেওয়ার সুযোগ রাখতে হবে। মোরওভার, আমরা যখন ইন্টারভিউ আবার ডাকবো, শুধু এই পোস্টগুলোর জন্যই ডাকবো ঘটনাটা না। আপনারা জানেন বাই দিস টাইম টেটের 2টো পরীক্ষা হয়েছে, তাতে গিয়ে দেখা যাচ্ছে এই যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লুকুই পাওয়া যাচ্ছে না। এবং তারপরে হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার পরে যারা পরীক্ষা বসছেন সেখানে আবার আরেকটা মানে মার্কসের একটা কাট অফ লাইন আছে, তাতে গিয়ে দেখা যাচ্ছে অনেকে সেই কাট অফ লাইনই ক্রস করতে পারছে না। ফলে একদিকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার জন্য যেমন এপিআর করতে পারছে না, সেকেন্ড এপিআর করার পরেও ওই যে মিনিমাম কাট অফ মার্ক সেটা না পাওয়াতে অনেকেই কিন্তু সিলেকশনে আসছে না। এটা কিন্তু শুধু ত্রিপুরার সমস্যা না, এটা সারা দেশের সমস্যা। যে কারণে ভারত সরকারকে, আগের যে সরকার ছিল ইউপিএ সরকার,
তারা 2015 পর্যন্ত সম্ভবত একটা রিল্যাক্সেশন দিয়েছিলেন, এবং আবার যখন চারিদিক থেকে হিউ অ্যান্ড ক্রাই উঠল, আরে আমাদের তো স্কুল বন্ধ হয়ে যাবে, আবার ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে এটাকে ফার্দার রিল্যাক্স করবেন, যেটা উই কেম টু নো, সম্ভবত এটা 2019 বোধ হয়, কিন্তু এটা ক্যাবিনেটে যেতে হবে, আবার একটাকে সেখানে অ্যাভেন্ড করতে হবে, সবটাই লাইজ উইথ দি রেসপন্সিবিলিটি অফ দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। কাজে এদিক থেকে আমাদের এটা অপেক্ষা করতে হবে। কিন্তু এই যে টেটের জন্য নতুন যে পরীক্ষা হবে সেটা কি রাজ্যস্তরই হবে নাকি ন্যাশনাল লেভেলেও পার্টিসিপেট থাকবে? তা আমাদের এখানে ইন্টারভিউ যখন দিই আমরা কি বলি যে ত্রিপুরার বাইরে কেউ ইন্টারভিউ দিতে পারবে না? আমরা তো বলি না। কাজে আমাদের এখানে যে চায় সেই ইন্টারভিউ দিতে পারে। এই সানস অফ দি সয়েলের থিওরি আমাদের রাজ্যে কার্যকরী না, এটা আমরা সমর্থন করি না, এটা আনডেমোক্রেটিক। কাজে যদি বাইরে থেকে কেউ দিতে চান আমরা না করবো, সে যদি ইন্ডিয়ান সিটিজেন হয়, রেলিভেন্ট পেপার যদি তার থাকে, তার যে ক্রাইটেরিয়া, ইফ ই কাভার্স ইট হি অর সি, তাহলে আমরা কী করে তাকে না করবো? এই তো উই ক্যানট। পিআরটিসি লাগে, হ্যাঁ পিআরটিসি লাগে, পিআরটিসি মানে পার্মানেন্ট রেসিডেন্ট। পার্মানেন্ট রেসিডেন্ট, ওই জায়গায় তো আটকে যাবে, পার্মানেন্ট রেসিডেন্ট লাগবে কেমন না? আর কিছু অন্য বিষয় না, আজকে দুটোই বিষয়। এর কাছে আমরা কি করে রাজ্যের দাবি দেওয়া রাখবো? এটা আপনি কি বলছেন? আপনি এখন বাংলাদেশ স্পেশাল হচ্ছেন, ওখানে নিউজ টিউজ পাঠান, এটা আপনি কি প্রশ্ন করলেন? হ্যাঁ না না, আমাদেরকে আমন্ত্রণ করুন, কত বড় বড় লোক আছে ওখানে, তারা থাকতে আমাদের কোনো বুঝবে, আমি অন্তত এখন পর্যন্ত কিছু জানি না। এনে উই আর উইথ দেম, তাদেরকে আমরা ভেসে যেতে দেব না। তার জন্য কি রিক্রুটমেন্ট পলিসি কি হবে না হবে সেটা পরে দেখা যাবে, প্রসেসটাকে আগে চলতে দিন। আপনারও চেষ্টা, মানে আমাদের সঙ্গে এই মানে যে সহানুভূতি, যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া শুড চেঞ্জ, এবং এই স্কোপটা দিক যাতে এরা সবাই ফেস করতে পারে। ফেস করার পর যখন পারবে না তো আলাদা প্রশ্ন, কিন্তু আমি তাও বলেছি এরা অলরেডি কয়েক বছর সার্ভিস দিয়েছে, সিরিয়াসলি দিয়েছে, উইথ ডেভোশন, উইথ অল সিনসিয়ারিটি। কাজে এটা তো আমরা অস্বীকার করতে পারবো না। উই শ্যাল হ্যাভ টু টেক কেয়ার অফ দেয়ার ইন্টারেস্ট। 10,323 জনের ভবিষ্যৎ অনিশ্চিত নয়। কেন অনিশ্চিত হবে? আমরা আছি তো এখানে, ডোন্ট ওয়ারি। থ্যাংক ইউ অল। গভর্নমেন্ট এমপ্লয়ি